নমস্কার। রাষ্ট্রবাদী পশ্চিমবঙ্গ চ্যানেলের দর্শক বন্ধুদের জানাই শুভেচ্ছা, অভিনন্দন এবং প্রণাম। অবশেষে ঢাকি সমেত বিসর্জন। তৃণমূলের যে স্লোগান যে বাংলা বিরোধীদের বিসর্জন, তা বিরোধীদের বিসর্জন হলো কিনা জানি না। ওনারা যে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত তার প্রমাণ হলো, এবং যাদেরকে অবৈধভাবে আর নিয়োগ প্রক্রিয়ায় সামিল করেছিল এই রাজ্য সরকারের যে বোর্ড, সেটা যে বিসর্জন হয়ে গেল এবং ঢাকি সমেত, সেটা আজকে প্রমাণিত। বিরোধীদের বিসর্জন কী হবে সেটা তো ভবিষ্যৎ বলবে, কিন্তু বর্তমানে যে ওনাদেরই বিসর্জনে বাজনা বাজলো সেটা আজ প্রমাণিত। তো এই যে এসএসসির দুর্নীতি আজকে দীর্ঘদিন ধরে আমরা দেখছি, তা আজকে প্রমাণিত। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করার জন্যই বলেছিলেন। তখন তাকে পক্ষপাতদুষ্ট, বিজেপির দালাল অনেক কিছু বলেছিল। আজকে তো উনি বিচার করে এই কথাটা বলেনি। তাহলে কিভাবে নিয়োগ প্রক্রিয়াটাই বাতিল হয়ে গেল? কারণ বিচারক বদল হতে পারে, বিচার বদল হয় না। বিচার হয় তথ্য প্রমাণ ভিত্তিতে। পশ্চিমবঙ্গ সরকার বা তৃণমূল সরকার বা ওনাদের ভাষায় মা মাটি মানুষের সরকার, মা তো এখন কার্যে মাটি বিক্রি করে ফেলছে আর মানুষের তো হাহাকার অবস্থা। সেই তৃণমূল সরকার আর কোনো উপায় না পেয়ে এখন কোর্টকেই দোষারোপ করছে। আজকে যে হাইকোর্ট রায় দিয়েছে তার বিরুদ্ধে দোষারোপ করছে, এবং এটা আদালত অবমাননার শামিল। মুখ্যমন্ত্রী শুরু করে যেভাবে তাদের প্রেস কনফারেন্স করছে তাদের মুখপাত্ররা, তাতে আদালত অবমাননার একদম শামিল। মতামত যাই থাকুক, রাস্তা খোলা আছে। সুপ্রিম কোর্ট গেছিলেন, সেখান থেকে ধাক্কা খেয়ে আবার এসছেন, আবার এই রায় আপনাদের পছন্দ হয়নি, আবার আপনি সুপ্রিম কোর্টে যাবেন, এ অবধি ঠিক আছে। কিন্তু এই পয়সাটা যোগান দেবে কে? আজকের পশ্চিমবাংলার অর্থনীতি একদম তলানিতে, লক্ষ লক্ষ কোটি টাকা দেনা, তার ওপরেও সুপ্রিম কোর্টে যাচ্ছে সরকার। কিন্তু এই আপনাদের ভুলের মাসুল আর আমরা নাগরিকরা সেই ট্যাক্সের পয়সা দেবো? এটা হয় কখনো? আপনারা কি ভাবছেন যে যা খুশি তাই করে দেবো, যা খুশি তাই বলবো, যেটা আপনাদের পক্ষে যাবে সেটাই ভালো? আপনারা অন্যায় করবেন, দুর্নীতি করবেন, বিচার ব্যবস্থা তার বিরুদ্ধে কথা বললে বা সেই মত ব্যক্ত করলে পারে তাহলে আপনারা সেগুলোকে সহ্য করবেন না, উল্টে বিচার ব্যবস্থার প্রতি আপনারা অবমাননা করবেন। তা সেটা কি আমরা বাংলার মানুষও মেনে নেব? এটা হয় কখনো? তো বন্ধু, কতদূর স্পর্ধা এবং কতদূর নির্লজ্জ বেহায়া আমরা শুনেছি, কিন্তু মানে এইভাবে প্রমাণসহ বেহায়া, তা আজকে জ্বলন্ত প্রমাণ। আজকে তো ঢাকি সমেত বিশেষ, মানে পুরো প্যানেলের যে 26,000, মানে 25,753 জন বলছে, সেই 26,000 প্যানেলটাই পুরো বাদ করে দিল। আমি ভাবছি এই দোষী কারা? দোষী যারা আপনারা ভাববেন যে এসএসসি বোর্ড আছে, তারা বোর্ডকে করালো কারা? এই নেতা মন্ত্রীরা, এই তৃণমূল সরকারের নেতা মন্ত্রীরা, তারা করিয়েছে। অথচ আমরা তার খেসারত দিচ্ছি। এই নতুন প্রজন্ম যেসব বাচ্চা কাচ্চারা স্কুলে পড়ছে, তারা খেসারত দিচ্ছে। কীরকম? ধরুন, এই যে শিক্ষক শিক্ষিকা বা যারা স্কুল শিক্ষাকর্মী বা গ্রুপ ডি যেসব আছে মানুষজন, তারা তো একটা স্কুলে যেত, যে শিক্ষক স্কুলে পড়াতো, হঠাৎ করে দেখবে সেই বাচ্চারা বা যেই ছেলেমেয়েগুলো যে ওই শিক্ষক উনি স্যার আসছেন না। কেন আসছেন না? না ওনার চাকরি বাতিল হয়েছে। কীভাবে বাতিল হয়েছে? না কোর্ট বাতিল করেছে। কেন করেছে? বাড়িতে তখন জানতে পারবে যে ওরা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। আর ঘুষ কারা দিয়েছে? না যারা শিক্ষকতা করত বা শিক্ষাকর্মী ছিল তারা দিয়েছে। আর যে সরকার নিয়োগ করেছিল তারা নিয়েছে। তাহলে একটা স্কুলের যে ছেলেমেয়েরা পড়ছে, তাদের যে মানসিক গঠন কীভাবে তৈরি হবে?
একবারও সেটা কেউ ভেবেছে? যে স্কুলের শিক্ষক তাদেরকে নানান উপদেশ দিত, জ্ঞান দিত, বইয়ে পড়াতো, তাদের গুরুর আসনে বসিয়েছিল ধরুন, তাদের কাছে কি বার্তা গেল? যে ও বাবা, তাহলে মাস্টারমশাই ঘুষ দিয়েছে? আপনারা সমস্ত দিক বিচার বিবেচনা করুন, আর একটা দিক ভাবুন যে আমরা ক্ষতিটা ঠিক কোন জায়গায় করেছি। ক্ষতিটা যে চাকরি তার চলে গেল তা সেটা একটা ক্ষতি, তার কাছে একটা ক্ষতি। যারা চাকরি দিয়েছিল তাদের প্যানেল বাদ করে দিয়েছে, তাদের নৈতিকতার একটা ক্ষতি, সেটা তো আছে। কিন্তু সবথেকে যে অমূল্য ক্ষতি, যে ক্ষতির কখনো বর্ণনা করা যায় না, সেটা হচ্ছে একটা স্কুলের একটা ছাত্রের যার মানবিক বিকাশ হয় যেই জায়গাতে, সেই জায়গাটা ধাক্কা খেল। সে প্রথম থেকেই জানতে পারল যে ঘুষ কি, শিক্ষকরা তারা যেটা বলে সেটা ঠিক নয়, তাদের কাছে ধারণা হয়ে গেল। তো এই পুরো সমাজ ব্যবস্থাটাকে আজকে ধ্বংসের মুখে নিয়ে গেছে আজকে টিএমসি। আমরা তাই বলব, আমার তো মনে হয় তাই। আজকের এরকম নির্লজ্জ ইতিহাস আমার মনে হয় না পশ্চিমবাংলার আর কখনো আছে। শুধু তাই নয়, এবারে মহামান্য আদালত বলে দিয়েছে যারা এই পুরো প্রক্রিয়াতে ছিল তাদেরকে এবার সিবিআই ডেকে ডেকে জেরা করবে। অধিকাংশই তো জেলে বসে আছে। আর নির্লজ্জ মুখ্যমন্ত্রী উনি বলছেন যারা আদালতে বসে আছে সব বিজেপির লোক। আরে বিচারপতিরাও বিজেপির লোক। অভিজিৎ গাঙ্গুলি উনি বিচারপতি পদ ত্যাগ করে রাজনৈতিক ক্ষেত্রে এসছে, উনি তাও বললেন যে দেখেছেন ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়ল, এরা সব বিজেপির লোক। মেনে নিলাম, আপনার অযৌক্তিক কথাকেও যদি মেনে নিই তাহলে তারা তো এখনও বিজেপিতে আসেনি, তারা তো বিজেপি করে না, তারা তো তথ্য প্রমাণ ভিত্তিতে করছে। তাদেরকেও আপনারা বললেন যে বিজেপির লোক বসিয়েছে। এটা তো আদালত অবমাননা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তাদের দলের মুখপাত্র যেভাবে প্রেস কনফারেন্স করছে তাদের কি ভাব দাঁড়াচ্ছে, একটা মানুন কমসে কম। আপনারা বিচার যে ব্যবস্থা তার তো আপনার রাস্তা খোলা আছে, সুপ্রিম কোর্ট খোলা আছে। আপনি তো সেখানে যাবেন বলেছে, মুখ্যমন্ত্রী যাবে এবং 2-1 দিনের মধ্যে হয়তো কোর্টে কেস ওঠাবে, সব ঠিক আছে এই অবধি। কিন্তু তাহলে অবমাননা করবেন কেন আদালতকে? আপনার তো রাস্তা খোলা আছে, যান। অবমাননা করার অধিকার আপনাদের কে দিয়েছে? তাহলে এরা আদালতকে পর্যন্ত মানছে না, তাই এরা মানবেটা কি? মানুষকেও তো মানে না। যে এত মানুষের ভাবাবেগ, তাদের কাছে কোনো দাম নেই। সরকারটাকে টিকিয়ে রাখতে হবে, ক্ষমতাটাকে ভোগ করতে হবে, এটাই এদের কাছে প্রায়োরিটি, এটাই চাই। আর ক্ষমতা চলে গেলে যে কি হবে, ক্ষমতা অনেক দিন পর পেয়েছি, চলে গেলে কি পরিস্থিতি দাঁড়াবে, এইসবই তাদের চিন্তাভাবনা। আশ্চর্য হতে হয় যে এরকম মানসিকতার মানুষগুলোই আমাদেরকে শাসন করছে, আমাদের রাজ্য চালাচ্ছে। আবার সুপ্রিম কোর্টে যাবে, লক্ষ লক্ষ টাকা খরচা করবে। এমনি আমাদের রাজ্য দেনায় বসে আছে। সিপিএম চলে গেছে লক্ষ কোটি টাকা দেনা করে, উনি 8 লক্ষ কোটি টাকা দেনা করেছেন। রাজ্যটাকে তো একদম রসাতলে গেছেই। আবার এই যে সুপ্রিম কোর্টে কেসটা লড়বে, পয়সা কে দেবে? আপনারা পার্টি ফান্ডের থেকে দিন পয়সা, সরকার থেকে দেবেন কেন? ভুল আপনারা করেছেন, খেসারত কি আমরা দেবো? সাধারণ মানুষ দেবে, তাদের ট্যাক্সের পয়সা যাবে। তো সাধারণ মানুষের কাছে বা আমার এই রাষ্ট্রপ্রেমিক রাষ্ট্রবাদী মানুষদের কাছে আমার আবেদন যে বন্ধু একটু ভাববেন, এখন ভোট চলছে। ভোট শক্তি বলে যে প্রচার করছে নির্বাচন কমিশন, একবার দেখুন ভোট শক্তি। এই একটি বাড়ি আপনি পাবেন এবং পারবেন যে এইগুলোর বদল ঘটাতে। আপনি যাকে দিন, যাকে মন চাইবে দিন, কিন্তু দুর্নীতির বিরুদ্ধে দিন, দুর্নীতির বিরুদ্ধে দিন, অমানবিকতার বিরুদ্ধে দিন, কিন্তু ভোট দিন। কারণ এই ভোট শক্তি এর প্রতিবাদ করতে পারে, সাধারণ মানুষই এর প্রতিবাদ করতে পারে। আমি নির্বাচন কমিশন তো ভোট শক্তির কথা বলছে, আমি মনে করি শুধু ভোট শক্তিও নয়, নিজের মনের শক্তি দিয়েও করুন। কারণ জানেন আমরা ভোট দিতে গেলে অনেক সময় বাধা পাই, রাস্তায় অনেক সময় দাঁড়িয়ে থাকে উন্নয়ন, আপনার ভোট হয়ে গেছে কাকু চলে যান।
আর গিয়ে কি করবেন, দমাদ্দম হয়তো বোম পড়ছে, তো সেগুলোকে উপেক্ষা করে গিয়েও ভোট দিন। আর তার জন্য মনের শক্তি দরকার আছে। ভোট শক্তি, মনের শক্তি দুটোকে একসঙ্গে প্রয়োগ করুন, তবে যদি আমাদের রাজ্য একটুখানি বদল হতে পারে এবং এই ব্যবস্থাটার বদল হতে পারে। আমি এই কারণে বলছি, যে শিক্ষা ব্যবস্থাটা যেভাবে ধ্বংস হয়ে গেছে, শিক্ষা ব্যবস্থাটাকে যেভাবে ধ্বংস করে ফেলেছে, একটা শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড, সেই মেরুদণ্ডকে যদি ধ্বংস করতে পারে আর কী করতে পারে? শুধু কি ভাতা দিয়ে প্রজন্মকে ধ্বংস করা? আমি লক্ষ্মীর ভাণ্ডারের মা বোনদেরও বলবো, আপনারা লক্ষ্মী ভাণ্ডার নিচ্ছেন, নিন, পয়সা সরকারের, কেউ দিচ্ছে না, কোনো সরকার তার নিজস্ব পয়সা না, সরকার আপনাদেরই পয়সা আপনাদেরকে দেওয়া হচ্ছে। কিন্তু প্রত্যেক মা বোনদের আমি বলবো, আপনারা এই পশ্চিমবাংলার ভবিষ্যতের দিকে চিন্তা করে আপনারা ঠিক ভূমিকা নিন, ঠিক নির্ণয় নিন। আজকে মাতৃশক্তি যদি জেগে ওঠে, তাহলে সমাজ জেগে উঠবে। একমাত্র মাতৃশক্তিই পারে সমাজকে নিয়ন্ত্রণ করতে, সমাজকে পরিবর্তন করতে। আমরা অনেক সময় দেখেছি, আজকে মহিষী অনেক নারী দেখেছি, ঘরে ঘরে যেসব লক্ষ্মী ভাণ্ডার যারা পাচ্ছেন, তারা মহিষী নারী হয়ে উঠুন এবং এই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠুন। এবং আগামী দিনে বাংলা যাতে ঠিকভাবে চলে এবং বাংলার মুখ যাতে উজ্জ্বল হয়, সেই চিন্তাভাবনা করে ভোট শক্তি প্রয়োগ করুন। এটুকুই করলে পারে তবে হয়তো আমাদের এই পরিত্রাণ পাওয়া যাবে এবং আগামী দিনে বাংলাকে ভালো পথে, সুপথে নিয়ে যাওয়ার চেষ্টা একটা আমরা করতে পারি। এই বলে আজকের মতো আমি বক্তব্য শেষ করলাম। নমস্কার।